ফিরে যায়। এখন 90 ধারা কি পড়বেন? সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত পরোয়ানাজারি, সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত পরোয়ানাজারি। এটা আবার কিরকম? এর পড়লেও হয়তো বুঝবেন না, ওই পড়লেও বুঝবেন না। আমি যদি বাংলা করি, বাংলা বুঝবেন। বাংলা করি, এই সাক্ষ্য আইন, দণ্ডবিধি আইন আর ফৌজদারি হলো বাংলা পড়া, বাংলার বাংলা। তো বাংলার সমনের পরিবর্তে অথবা সমনের অতিরিক্ত পরোয়ানাজারি, এর 1 নম্বরে বলছে আদালত। খেয়াল করেন, আমি এটা পড়েও দিই। 90 ক খেয়াল করবেন। সমন দেওয়ার পূর্বে অথবা সমন দেওয়ার পরে কিন্তু হাজির হওয়ার জন্য নির্ধারিত সময়ের পূর্বে আদালত যদি এইরূপ বিশ্বাস করে কারণ ঘটে যে সে পলাতক হয়ে আছে বা সে সমন মান্য করবে না। কথা দেন কি বলছে? আদালত সমন দেওয়ার পূর্বে অথবা সমন দেওয়ার পরে, আদালত হয়তো সমন দেশে, এই দেওয়ার পূর্বেই চিন্তা করতেছে অথবা দিয়ে ফেলাইছে, সমন পাঠায় দিয়েছে, হয়তো দিয়ে দেয় নাই, দেওয়ার আগে ভাবতেছে সমন দেবো কি দেবো না, অথবা দিয়ে ফেলাইছে। এরপরে কি হয়েছে? হাজির হওয়ার একটা নির্দিষ্ট দিন ছিল, ওই দিন হওয়ার আগেই, ওই দিনের আগেই আদালত আবার চিন্তা করতেছে যে ও আদালতে আসবেন কি আসবেন না, মান্য করবেন কি করবেন না। এই আদালতের মধ্যে একটা চিন্তা কাজ করে। ঠিক আছে? কোনো ব্যক্তিকে হাজির হওয়ার জন্য আদালত কার্যবিধি সমন দেওয়ার পূর্বে অথবা সমন দেওয়ার পরে, হ্যাঁ, হাজির হওয়ার জন্য নির্ধারিত সময়ের পূর্বেই, মানে ওর যে নির্দিষ্ট দিন দিল 25 তারিখে আপনি আসেন, 25 তারিখ হওয়ার পূর্বেই আদালতের চিন্তা আছে। আদালত যদি এইরূপ বিশ্বাস করে, আদালত কি করছে? বিশ্বাস করতেছে কারণ ঘটে যে সে পলাতক আছে। তাহলে যার নামে সমন দিয়েছে, সমন দিয়েছে কার নামে? আমার নামে। আদালত প্রথমে মনে করেন এই রিজাউলের নামে সমন দিয়েছে, অথবা দেওয়ার পূর্বে চিন্তা করতেছে এই রিজাউলের নামে যে সমন দেব, অথবা দেওয়ার পরে যে তারিখ 25 তারিখ আমার হাজির হওয়ার কথা, চিন্তা করছে 25 তারিখে রিজাল্ট আসবেন কি আসবেন না, ও তো পলাতক রয়েছে, অথবা এই সমন এই রিজাল্ট মান্য করবে না। আদালতের মনে প্রশ্ন, সমন দেশে অথবা দেয় নাই, দেওয়ার পরেও নির্দিষ্ট দিন শেষ হওয়ার পূর্বেই আদালত চিন্তা করছে এই রিজাল্ট এই সমন মান্য করবে না, পলাতক আছে। হয় পলাতক আছে, আর না আমরা যে আদালতের সমন দিয়েছি ও মান্য করবে না। এইলো কথা। কথাটা কি তাহলে? আদালত সমন দেওয়ার পূর্বে চিন্তা করছে রিজাউল পলাতক আছে, মান্য করবে না। আদালত সমন দেওয়ার পরেও চিন্তা করছে রিজাউল পলাতক আছে, সমন মান্য করবে না। অথবা নির্দিষ্ট দিন আমার হাজিরার দিন পর্যন্ত আপনি দেখবেন, তা না, আদালত অনুমান করে নিয়েছে বা বিশ্বাস করছে এই রিজাউল পলাতক আছে, এই রিজাউল আদালতে হাজির হবে না, মান্য করবে না, এই সমন আমাদের মানে না। এই ক্ষেত্রে আদালত সমনের অতিরিক্ত পরোয়ানা জারি করে। এখন 2 নম্বরে কি করছে দেন, এই যে সমন আমি পাইছিলাম, 2 নম্বরে প্রথম কলামেই আমি সমনটা আদালতের থেকে পাইছিলাম। আমি পাওয়ার পরে কি দেখছি 25 তারিখে আমার হাজির, ধরেন উদাহরণ 25 তারিখে আমার হাজির, কিন্তু এই যে আমার যেদিন এই সমনটা পাইছি আমার থেকে 5-6 দিন আগেই পাইছি, তাহলে আমার বাড়িতে যাওয়ার পরে আমি বাংলার যে কোনো জায়গায় 5-6 দিন আগে যে সমন পাই, তাহলে যথেষ্ট আমার ওই আদালতে যাওয়ার সুযোগ আছে, আমাকে আদালতে যাওয়ার সুযোগ আছে। কিন্তু আমি কি করছি? আদালতে যাইনি। দেখেন, সমন পাইছি, আদালত যেটা মনে মনে বিশ্বাস করেছিল ওইটা আমি ক্রিয়া করে ফেলাইছি। এই ক্ষতে এসে করছে কি, সমন আমি পাইছিলাম, পাওয়ার পরে আমি আদালতে হাজির হইনি, এবং আদালত দেখতেছে এই যে পুলিশ যে সমন জারি করছে 5 দিন আগেই, তো 20 তারিখে করছে, তাহলে 20 তারিখে তো রিজাল্ট আসতেই পারতো, কিন্তু আসে নাই। তাহলে আদালতের মনে মনে যা বিশ্বাস করেছিল তা কার্যকারী হয়ে গেছে। এরপরে কি করছে? আমি যে আদালতে যাই না, আদালত মাইন্ড করে নেই, সমস্যা নেই, তো একজন আইনজীবী ধরে তো বলা যায় যে কেন রেজাল্ট আসলো না, এর কারণ কি আমি ব্যাখ্যা করবো না? আমার মক্কেল অসুস্থ বা আমার মক্কেল আসতে পারবে না, আমার এই সমস্যা, আমি এরকম কোনো কারণ বা ইন্টারফেয়ার করি নাই, আমি আদালতের কাছে নত স্বীকার করি নাই। এইরকম যখন আমার এহেন কার্যক্রম দেখার পরে আদালত সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি করে। জিনিসটা সুন্দর না? এটা পড়তে গেলে বোঝা যাবে না। তাই গল্প করলাম, পরে পড়বেন, দেখবেন এই কথাই এই রিজাল্ট আমার এর কাছে শোনা লাগবে কা, কিন্তু প্রথমে সবার কাছে শোনা লাগে। তাহলে সমনের অতিরিক্ত পরোয়ানা জারি কি করবেন? সমনের পরিবর্তে। এখন আসেন সমনের পরিবর্তে কেমন, ওই তফসিলের কথা আমি আপনাদের বারবার বলি, তফসিলি প্রত্যেকটা অপরাধেই কিন্তু পরোয়ানা দেওয়ার বিধান নেই, সমন দিতে হয়। এখন যেটাতে সমন দেওয়ার কথা আছে সেটা দেখা গেছে আদালত তখন চিন্তা করে যদি সমনটা দেই বা অমান্য করবে না, ধারা তো নর্মাল বা আমলের অযোগ্য, দেখা গেলো ওই ধারাতে দেওয়া যায় না, তখন আদালত চিন্তা করে যে না, বিশ্বাস করে যে এই সমন যদি দেয় তাহলে ও মান্য করবে না, পালাতক আছে, রেজাল্ট মান্য করবে না বা পালাতক আছে। এবং আমার কাছে সমন আসার পরেও আমি এই সমনের দিনক্ষণে আদালতে হাজির হইনি, এটা ভালো কথা, আমি আদালতকে অবগত করি নাই, আমি কেন হাজির হতে পারবো না, কেন আমি আদালতের কাছে প্রশ্নের জবাব দেবো না, এই সম্পর্কে আমি কিছু মন্তব্য করিনি,
উকিল ধরে নেই, তখন আদালত কি করছে, সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা জারি করছে। এতটুকু সুন্দর দ্বারা এটা কিন্তু প্রশ্ন 20 সালে আইছিল নিরস্ত্রদের। ঠিক আছে, এরপর এখন হাজির হওয়ার জন্য মুসলেকা নিবার ক্ষমতা, আমি যেগুলো পড়াই 110 পর্যন্ত এগুলো পড়েন, পরে এগুলো বাইসে বাইসে পড়াবো, এনে বাসা পড়া, এরপরেও সাজেশন দেবেন। হাজির হওয়ার জন্য মুসলেকা নেওয়ার ক্ষমতা, তাহলে হাজির হওয়ার জন্য মুসলেকা নেওয়ার ক্ষমতাটা কেমন, যে ব্যক্তিকে হাজির হওয়া বা গ্রেপ্তার করিবার জন্য কোনো আদালত হাকিম সমন বা পরোয়ানা প্রদান করিতে ক্ষমতাবান। খেয়াল করেন আইনগুলো কত সহজ এবং স্বাভাবিক। ফৌজদারিগুলো সহজ আছে। আমাদের দেখুন অনেক সময় পুলিশ বলে যে রাগিয়ে যায়, ধরলেন না কেন, না, ফৌজদারিগুলো খুব সহজ এবং আদালতে গেলে এগুলো সহজতর হয়, কারোর জন্য জুলুম না। এখন হাজির হওয়ার জন্য মুস্তাকা নেওয়ার ক্ষমতাটা কি, যে ব্যক্তির হাজির হওয়া বা গ্রেপ্তার করিবার জন্য কোনো আদালতের হাকিম সমন বা পরোয়ানা প্রদান করিবার জন্য ক্ষমতাবান, মানে যে আদালত আপনাকে চাইলেই কিন্তু দিতে পারে না, উনি ক্ষমতাবান হওয়া লাগবে, আইনের ঊর্ধ্বে কেউ নাই। যে ব্যক্তিকে হাজির হওয়া বা গ্রেপ্তার করিবার জন্য, মানে আমাকে আদালত তলব করলে আমি হাজির হব, কি দিয়ে তলব করবে, সমন দিয়ে, আবার গ্রেপ্তার করেও নিতে পারে, ওই দুটি আছে। গ্রেপ্তার করার জন্য আদালতের হাকিম সমনও পাঠাতে পারে, পরোয়ানাও পাঠাতে পারে, ঠিক আছে, প্রদান করতে পারে। আদালত ক্ষমতাবান সেই ব্যক্তি যদি উক্ত আদালতে হাজির থাকে, তাহলে আদালত কি করছে, সমন আর পরোয়ানা পাঠায় নাই, কিন্তু আমি আদালতে হাজির আছি, কিন্তু আদালত আমার প্রয়োজন ছিল, আদালতকে আমার প্রয়োজন ছিল, কিন্তু তার আগে আমি আদালতে হাজির আছি। এখন আদালতে যখন হাজির আছি, আদালত কি বলছে খেয়াল করেন, আমি যদি আদালতে হাজির থাকি তাহলে উক্ত বিচারক তাহার উক্ত আদালতে হাজির হওয়ার জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুসলাকা সম্পাদনের দাবি করতে পারেন। ঠিক আছে রিজাউল, তুমি যখন আদালতে হাজির আছো, তোমাকে তো আমি সমন দিয়েও ডাকতে পারি, পরোয়ানা দিয়েও ডাকতে পারি, তবে ভাই তোমার সমন আর পরোয়ানা দেবো না, তুমি যখন আদালতে হাজির আছো তুমি মুসলাকা সম্পাদন করে যাও, যে পরবর্তী আদালতে তুমি আসবা, পরবর্তী এত তারিখ আদালতে বা আমাদের কার্যক্রম চলবে, তুমি আসবা। তা আমি তখন বললাম ঠিক আছে, আমি সই করে দিচ্ছি, তাহলে আমি জামিনদার লাগবে না, আমি আসবো, মেনে নিছি। এবং আদালত বলল না না, তোমার জামিনদারও লাগবে, জামিনদার সহ তুমি মুসলেকা সম্পাদন করে যাও। তাহলে আমি হাজির হওয়ার জন্য এবার মুসলেকা সম্পাদন করলাম। কি কারণে সম্পাদন করলাম, ওই আদালত কিন্তু সমন দিতে পারতো, পরোয়ানা দিতে পারতো, তাহলে সমন পরোয়ানা দিলে একটা ধরেন খরচ বা সময় ব্যাপার, কাগজটা ঘুরিয়ে ঘুরিয়ে আসবে, অথচ আমি তো আদালত হাজিরই আছি। বিচার কার্যক্রম আদালত মানেই কিন্তু ওই রাজবাড়ী জেলা সদরে যা, খুলনা সদরে না, আদালত কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গা চলে। আদালত সম্পর্কে আপনাদের কোনো ধারণা দেওয়া হয়নি। আদালত হচ্ছে সকল জজ ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, সাক্ষ্য গ্রহণ, সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত সাক্ষ্য গ্রহণ করার জন্য, বিচার কার্য পরিচালনা করার জন্য যে কার্যক্রম করে ওইটাকে আদালত বলে। তাহলে এখন দেখেন আদালত যে কোনো, দেখেন না ভ্রাম্যমাণ আদালত বসে যায়, সেখানে বিল্ডিংও লাগে না, সেখানে লাগে না, মানে ওখানে বিচার কার্যক্রম জজ ম্যাজিস্ট্রেট চলমান কার্যক্রম। আদালতের সঙ্গে আমরা সাক্ষ্য এনে পাবো, ওদিন ব্যাপক আলোচনা করবে, এতটুকু। তাহলে এখন হাজির হওয়ার জন্য মুসলেকা কিভাবে নিলেন, হাজির হওয়ার জন্য মুসলেকা নিলেন হচ্ছে, আমি আদালতে উপস্থিত ছিলাম, তখন আদালত বলছে ঠিক আছে রিজাউল, আমি তোমাকে সমন বা পরোয়ানা দিয়ে ডাকতে পারতাম, তুমি যখন আদালতে উপস্থিত তুমি মুসলেকা সম্পাদন করো। তাহলে হাজির হওয়ার জন্য মুসলেকা নেবার ক্ষমতা কার আছে, আদালতের আছে। এই যে মুসলেকা দিলাম, এতটুকু। এরপরে হাজির হওয়ার জন্য যে মুসলেকার শর্ত লঙ্ঘন করেন তাহলে গ্রেপ্তার। এই যে 91 দ্বারা আমি আদালতের সামনে মুসলেকা দিলাম, আমি জামিনদার ব্যতীত দিছিলাম, জামিনদার সহ দিছি, যে কোনো একটা ওয়ে করছিলাম। এই যে আমি যখন এই নির্দিষ্ট দিন না যাব, মুসলেকার শর্ত লঙ্ঘন করব, তখন আমার জন্য গ্রেপ্তারি পরোয়ানা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তখন আমাকে গ্রেপ্তার করতে হবে পুলিশ অফিসার, এতটুকুই। এরপরে আসেন, এগুলো পড়া লাগবে না, এগুলো জাস্ট আপনারা বই দিয়ে লিখবেন। 93 ক খ গ আমি বলবো, আপনারা শুনবেন, এগুলো আপনারা মুখস্থ করার আমি মনে করি দরকার নেই, বই দিয়ে লিখবেন, খালি মনে রাখবেন। 93 ক বলছে কি, বাংলাদেশের বাইরে জারি করার জন্য সমন প্রেরণ। সমন তো পড়ছিলেন 83 ধারায়, 71 দিন সীমানার বাইরে সমন জারি, মানে এক জেলার সমন আরেক জেলায়, কিন্তু এটা বাংলাদেশের বাইরে যাবে। বাংলাদেশের বাইরে পৃথিবীর যতগুলো দেশ আছে বাংলাদেশ ব্যতীত যে কোনো যখন দেশে যায় সমন জারি করবে, এই সমন কয় কপিতে যাবে, 2 কপিতে যাবে। সমন কয় কপিতে যাবে, 2 কপিতে। ধরেন মালয়েশিয়া যাবে, মালয়েশিয়া কার কাছে যাবে, যে জুডিশিয়াল এলাকা, যে বিচারিক এলাকার ভিতরে ওই ব্যক্তিরা আছে। আমি রিজাউল যে জুডিশিয়াল এলাকা, যদি কুয়ালালামপুর থাকে তাহলে আমি একজন যে বিচারিক এলাকা, প্রত্যেকের এলাকা ভাগ থাকে, ঠিক ওই বিচারকের কাছে এই 2 কপিতে সমন প্রেরণ করা হবে। এখন আসেন, আমি নেপালে আছি, নেপালের কাঠমান্ডুতে আছি,
93 খ আমার কাছে পরোয়ানা প্রেরণ করছে। পরোয়ানা কয় কপি? 1 কপি। 1 কপি কোথায় প্রেরণ করবে? নেপালের কাঠমান্ডুর যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে বা আদালতের অধীনে আমি আছি তার নিকট প্রেরণ করবে। এটা কি করলো? বাংলাদেশ সমন প্রেরণ করলো 93 খ, আর 93 খতে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করলো। তাহলে বিদেশে যখন সমন প্রেরণ করলো তাও 2 কপি, গ্রেপ্তারি পরোয়ানা 1 কপি। এখন আসেন, আপনারা তো পাঠালেন, এখন বিদেশের থেকে যখন পরোয়ানা আসবে তখন কিসে আসবে? 93 গতে আসবে। 93 গতে বিদেশ থেকে যে পরোয়ানা আসবে ওইটা 93 ক, এবং এই পরোয়ানা কার্যকারী কত করবেন? 85 এবং 86 ধারা বিধান মতো কার্যকারী হবে। এগুলো আপনাদের পড়াই নেই, পড়ার চিন্তাও করার দরকার নেই, এতটুকুই পড়েন। এখন আসেন পরবর্তী ধারা, অধ্যায় হলো 7। এই বেরেস্তে আমরা গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ যা কিছুই পড়াই আপনাদের সমস্ত কিছুই গুরুত্বপূর্ণ। আমি যা কিছু পড়াবো আপনাদের সমস্ত কিছু গুরুত্বপূর্ণ। 93 ক খ গ আপনারা জানলেন এতটুকুই। কিন্তু আজকে যে নতুন 2টি ধারা পড়াইছি, পূর্বে যেমন 77 এবং 78, অবশ্যই এগুলো পড়বেন। ওদিন ছুটি ছিল, ওদিন আমার না পড়ানোটা ভুল ছিল। এখন আসেন পরোয়ানা সংক্রান্ত বিষয়। তল্লাশি পরোয়ানা, এটা পড়ছেন গ্রেপ্তারি পরোয়ানা, তল্লাশি পরোয়ানা। এইখানে এমন এমন 2টি প্রশ্ন বলবো, শিখানোর পরে বলি। এই তল্লাশি পরোয়ানা কত সময় বলবৎ থাকে কোথাও খুঁজে পাবেন না, কিন্তু 101-এ এর ব্যাপক আলোচনা বলছে। 101-এ এর ব্যাপক আলোচনা, ওদিক পরে যাই। তাহলে তল্লাশি পরোয়ানা, এই তল্লাশি আবার 2 প্রকার। তল্লাশি পরোয়ানার, তল্লাশি এটা হলো পরোয়ানা, আর এটা হলো বিনা পরোয়ানা তল্লাশি। এটা পরোয়ানা মূলে তল্লাশি করবেন, এটা বিনা পরোয়ানা তল্লাশি করবেন। এই তল্লাশি কার্যক্রম কোন কোন ধারায় করবেন? 102, 103 PRB 280 বিধি অনুসরণ করবেন। কোন সময় করবেন? তল্লাশি পরোয়ানা যখন শুধু সেই সময় করবেন, আর বিনা তল্লাশি পরোয়ানা যখন করবেন তখনও করবেন। তাহলে দেখেন, কিছুক্ষণ আগে আপনাদের সাথে পরিচয় কি? গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তার 2 ভাবে করা যায়, একটা হচ্ছে বিনা পরোয়ানায়, এটা হলো পরোয়ানায়। এই 2 মানুষকে যখন গ্রেপ্তার করতে যাবেন, গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আর বিনা পরোয়ানায়, অবশ্যই তা 46, 47, 48, 49, 50 দ্বারা কার্যকরী করবেন। এবং যখন কোনো বস্তুদ্রব্য উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা করা হয়, মানুষের জন্য করা হয়, তাহলে এই তল্লাশি যখন করবেন অবশ্যই ফৌজদারি কার্যবিধির 102 এবং 103, পুলিশ প্রবিধানের 280 বিধান অনুসরণ করবেন। এখন আসেন, আপনার তো পরোয়ানা নাই কিন্তু তল্লাশি করবেন, বিনা পরোয়ানা, তাহলে তল্লাশি করবেন। এই তল্লাশি পরোয়ানা, এই তল্লাশি কার্যক্রম যখন করবেন অবশ্যই ফৌজদারি কার্যবিধির 102 এবং 103 এবং পুলিশ প্রবিধানের 280 বিধান অনুসরণ করবেন। ক্লাস যদি বড় হয় তাহলে কি আপনারা কষ্ট পাচ্ছেন? কারণ আপনার সূচি কিন্তু বলে ফেলছি 20-25 মিনিট। আপনারা ক্লাস করেন হচ্ছে, করবেন আল্লাহ দিলে 3 মাস সর্বোচ্চ, কিন্তু আমাদের ক্লাসের বয়স আজ হচ্ছে 8 মাস চলমান প্রক্রিয়া। আমি যদি কষ্ট না পাই তাহলে আপনারা কষ্ট নেবেন কে? আর এই ক্লাসগুলো আমরাও করে আইছিলাম, বুঝছেন, শিখবে না। আমি যদি কষ্ট না পাই আপনারা নেবেন না। আর আমার তো র্যাঙ্ক আল্লাহ দিলে হয়েছে, আপনাদেরও হোক। আপনাদের জন্য আমার এই কষ্টের আয়োজন। কষ্ট না, যারা দেখে তারা কষ্ট মনে করে, কিন্তু আপনি কিন্তু ফিলিংস নিয়ে আছেন। র্যাঙ্ক লাগে গেলে আপনি অফিসার, ঠিক আছে না? আপনার কিরা আর বড় বড় অস্ত্র গাড়ে দেয়, ঠিক আছে না? অর্থাৎ যে দেখে সে কষ্ট পায়, আর যে কাজটা করে ওর কাছে কত কষ্ট লাগে না। এখন আসেন মূল পড়ায় চলে যাই। আমি 94 এবং 95 দ্বারা পড়বো, কিন্তু আপনাদের বুঝাবো, এগুলো আপনাদের মুখস্থ করার দরকার নেই। এই 2টো যদি আপনি সম্পর্কে ধারণা থাকে, তল্লাশি পরোয়ানা কি, কেন তল্লাশি পরোয়ানা দেয়, এই সম্পর্কে আপনাদের ধারণা থাকবে। এখন আসেন 94 দ্বারা কি বলছে? দলিল বা অন্য বস্তু দাখিল করবার জন্য সমন। প্রতিদিনই ক্লাস হবে, যদি মনে চান শুক্রবারেও চলবে, কিন্তু এই যে অল্প যদি বুঝাই, আপনি যদি কম বোঝেন তাহলে লিখতে পারবেন না। আপনি যদি আমার কথা বেলাখানিক শোনেন, আপনি যদি মূল বই পড়েন, তাহলে আপনি ছোট্ট করে লিখতে পারবেন। আর যদি অল্পই পড়ে বসেন, কোন লাইন লিখবেন আর কোন লাইন বাদ দেবেন তখন খুঁজে পাবেন না, কারণ আপনার সারাংশ আনতে পারবেন না। হ্যাঁ, পড়াশোনা সম্পর্কে ক্লাসের লাস্টে তোমার প্রশ্নের উত্তর সব আসে যাবে। শুরু যখন করছি তখন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লাসের লাস্টে পড়াশোনা সম্পর্কে ব্যাপক ব্যাখ্যা দেবো। আগে 94 দ্বারা বলি, দলিল বা অন্য কোনো বস্তু দাখিল করার জন্য সমন প্রেরণ। তাহলে দলিল বা কোনো বস্তু, আপনারা জানেন মানুষকে হাজির করার জন্য যেমন সমন দেয় না, মানুষকে হাজির করার জন্য সমন এবং পরোয়ানা পড়িয়েছেন, কিন্তু এখানে বলছে দলিল কোনো বস্তু বা দ্রব্য হাজির করার জন্য সমন প্রেরণ করা হয়। সমন প্রেরণ ক্রিয়া করে আদালত করে, আদালতের তদন্ত বা আদালতের অনুসন্ধান কাজে আর পুলিশের তদন্ত কাজে। পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ অফিসারের তদন্ত কাজে
যদি কোনো বস্তু বা কোনো দ্রব্যের প্রয়োজন হয়, কোনো ব্যক্তির দখলে থাকে, তাহলে পুলিশ অফিসার কি করে, এটা লিখিত নির্দেশ দেয় যে আপনি ওই দ্রব্য বা বস্তু আজিজ স্যারের কাছে আছে, আজিজ স্যারকে তলব করবে পুলিশ অফিসার, এটা লিখিত আদেশ দেবে। আজিজ স্যার তখন ওই বস্তু দ্রব্য নিজে নিয়ে আসবে, অথবা তার ছোট ভাই দিয়ে পাঠাবে, অথবা তার কলিগ দিয়ে পাঠাবে যে স্বপন তুমি নিয়ে যাও। এই যে দ্রব্য বস্তু যখন খানজানের থানায় উপস্থিত হয়ে যাবে, তখন ওই যে ওই এই মানে এই আদেশ কার্যকারী হয়েছে বলেই গণ্য হবে। এখন আদালত কি বলতেছে, আদালতের অনুসন্ধান কাজে, আদালতের বিচারের কাজে যখন কোনো দলিল বস্তু বা দ্রব্যের প্রয়োজন হবে, আদালত ওইটা তলব করে। এটা কি করে তলব করে, সমন দিয়ে পাঠায়। সমন দিয়ে পাঠায় যে আপনার কাছে এই জিনিস আছে বা দ্রব্য দলিল আছে, বস্তু আছে, আপনি আদালতে উপস্থিত করেন। খেয়াল করেন, এই দূরের থেকে বাকি পড়ানোর কথা বলবো আমি। তাহলে এইভাবে যখন আপনাকে বলছে সমন দিয়েছে, সমন দেওয়ার পরে আপনি কি করছেন, ওই দ্রব্য বস্তু আদালতে দাখিল করেছেন বা পুলিশ অফিসারের কাছে দিয়েছেন, তাহলে কিন্তু ঝামেলা মিটে গেল, ঝামেলা আমাদের শেষ। কিন্তু আপনি কি করলেন, দিলেন না। যখনই দেবেন না, যখনই নেন নেই, তখন পরবর্তী আমরা 96তে কার্যক্রম করব। এরপরে 94 আরো কটা সুন্দর সুন্দর কথা আছে, খেয়াল করেন, এটা আপনাদের পড়া লাগবে না, আমি বলে যাই। রিডিং পড়বেন, জানাতে দোষে নেই। ফার্স্ট ক্লাস হবেন, ইন্সপেক্টর আড়াইগিরি করবেন, এসপি হবেন, দোয়া এবং শুভকামনা। তাহলে কি করবেন, এই দলিল বস্তু যখন আদালত তলব করছে, করার পরে পুলিশ অফিসার করছে, আপনি চাইলে এই আজিজ স্যারের কাছে যখন এই জিনিসটা চাইছে, আজিজ স্যার তখন নিয়ে যায় নাই। কেন নিয়ে যায় নাই, এইটা আছে 1891 সালে ব্যাংকার বুক সাক্ষ্য আইন অনুসারে, এটা তার ব্যক্তিগত জিনিস, ব্যাংকের হিসাব, দলিলের গোপনীয় নথিপত্রের হিসাব। এই বিষয়ে যদি আদালত চায়, পুলিশ অফিসার চায়, তিনি দিতে বাধ্য না। এই আজিজ সাহেব বা যার কাছে এই পুলিশ অফিসার বা ওই আদালতে এই কোনো বস্তু দ্রব্য উদ্ধার করার জন্য সমন আকারে ডাকছে বা তলব করছে, কিন্তু ওই ব্যক্তি কখন নেবে না, কখন নেবে, যদি 1891 সালে ব্যাংকার বুক আইন অনুযায়ী এবং তার গোপনীয় নথি ব্যাংকের হিসাব কিতাব সংক্রান্ত হয়, যা তা প্রকাশ করলে তিনি ফৌজদারি অপরাধী হবেন, তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে এবং তিনি জেল জরিমানা খাটতে পারেন। সেই বিষয়ে আপনার কাছে দেখানোর জন্য তিনি কোনো ইন্টারফেয়ার করতে পারে না, দেওয়া লাগবে না। আইনি দেখেন ফৌজদারি কত সুন্দর, নিরাপদ, সবার জন্য সমান। তাহলে একবার বলছে নিয়ে আসেন, যখন আপনার ব্যাংকার বুক সাক্ষ্য আইন, আপনার ব্যাংকের হিসাব গোপনীয় হিসাব, আপনি ফৌজদারি অপরাধী হবেন, দণ্ডিত হবেন, সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, তখন বলছে আপনার ওটা দেওয়া লাগবে না। এরপরে এটা শেষ। এবার 95 আসেন, চিঠিপত্র এবং টেলিগ্রাম সম্পর্কিত কার্যবিধি। চিঠিপত্র এবং টেলিগ্রাম সম্পর্কিত কার্যবিধি কি, এটা কিন্তু গোপন এবং সেন্সিটিভ জিনিস, এটা সরকারি নথিপত্র, এখানে অনেক বড় বড় অফিসার যাও কাজ করতে পারে না। এখন আসেন চিঠিপত্র আমাদের পোস্ট অফিস, টেলিগ্রাম কি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আছে না, এখন মোবাইল সবার হাতে হাতে, এটা না। যখন এই চিঠিপত্র এবং টেলিগ্রাফ সম্পর্কিত কোনো তথ্য বা কোনো বস্তু দ্রব্য ওই পার্সেলের দরকার হবে, চিঠির দরকার হবে, তখন এই জেলা ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মহানগর ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের অনুমতি ব্যতীত এই বিষয়টা আপনারা চাইতেও পারেন না। দেখছেন কত ভয়ঙ্কর জিনিস। আদালতে ফট করে চাইলেও যে 3য় শ্রেণীর আদালত পুলিশ অফিসার যে আমার এই জিনিসটা লাগবে, চিঠিপত্র, টেলিগ্রাফ সম্পর্কিত যে সমস্ত কার্যক্রম, যে দলিল পত্র, যে রেকর্ডিং, ওইগুলো আপনি চাইতে গেলে আপনার কার মাধ্যমে ঘুরে আসতে হবে, জেলা ম্যাজিস্ট্রেট, ডিসি, জেলা কালেক্টর, জেলা ম্যাজিস্ট্রেট, জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা, এনাকে বিভিন্ন নামে ডাকা হয়। মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, একে বলা হয় মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট এবং হাইকোর্ট ও দায়রা আদালত, এদের অনুমতি ক্রমে এটা করবেন। এখন আসেন, অনুমতি নিলে কিনা পুলিশ অফিসার নিল, এবং এই যে কয়টা ম্যাজিস্ট্রেটের নাম বললাম, এদের নিষেধ ধাপের লোক নিল। এই যে কয়জন লোকের নাম বললাম, তাহলে কি জেলা ম্যাজিস্ট্রেট, চিফ বিচারিক ম্যাজিস্ট্রেট, চিফ মহানগর ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট এবং দায়রা আদালত, এদের অনুমতি নেওয়ার পরে কিনা নেছে এই পুলিশ অফিসার নেছে, এবং এর নিচের দ্বারা 1ম শ্রেণী ম্যাজিস্ট্রেট, 2য় শ্রেণী ম্যাজিস্ট্রেট, 3য় শ্রেণী ম্যাজিস্ট্রেট, এদের বিচার কার্যক্রম বা অনুসন্ধান তদন্তে লাগবে। তাহলে এখন কি বলছে, এদের অনুমতি নিলেন, অনুমতি নিয়ে কি করবেন, আপনি ওই চিঠিপত্র বা টেলিগ্রাফ যেখানে আছে, আপনি ওইখানে হাজির হবেন। দেখছেন, আপনি ওই অফিসে হাজির হবেন, আপনি ম্যাজিস্ট্রেট, আপনি পুলিশ অফিসার, আপনি ওই অফিসে হাজির হবেন। হাজির হওয়ার পরে ওই ব্যক্তিরা, যারা ওইখানে ওই চিঠিপত্র বা টেলিগ্রাফের দায়িত্বে আছে, ওরা আপনাকে দেখাবে, আপনি দেখবেন, আপনি ধরবেন না। ঠিক আছে, আপনি দেখবেন, আপনি ধরবেন না। এইরকম
কিছুগুলো এখানে বলা। এতটুকু জানিয়ে রাখেন। তাহলে এই 94 এবং 95 কেন জানালাম, কারণ আপনি সামনে পড়তে সুবিধা হবে। এখন আসেন 96, আপনাদের যে অধীর অপেক্ষায় বসে রয়েছেন 96 দ্বারা তল্লাশি পরোয়ানা। এই তল্লাশি পরোয়ানা কখন দেবে, কেন তল্লাশি পরোয়ানা, খেয়াল করেন। প্রশ্ন যেটা আসবে মনে মনে লিখে রাখবেন, আমি ধারাবাহিক আলোচনা করলে সমস্ত প্রশ্নের উত্তর আপনার ফয়সালা হয়ে যাবে। 96 বছর তল্লাশি পরোয়ানা দেওয়া যাইতে পারে। কেন তল্লাশি পরোয়ানা দেবেন, কারণটা কি? এই যে আপনার 94 দ্বারা দলিলপত্র চাইছিলাম মনে আছে, এবং টেলিগ্রাফ সম্পর্কে চাইছিলাম। এই টেলিগ্রাফও আপনাকে ওই জেলা ম্যাজিস্ট্রেট আদেশ দিয়েছিল, আপনি অমকের কাছে নিয়ে যান, অমক জায়গায় উপস্থাপন করেন, নির্দিষ্ট একটা জায়গার নাম বলছিল, ছুটি গেছে ওই লাইনটা, কিন্তু আপনারা সে কার্যক্রমটা করেননি। যার কাছে এই দলিল বস্তু দ্রব্যের জন্য পুলিশ অফিসার সমন বা এই সমন বা আদালত যে নোটিশ বা সমন দিছিল, এই মতে উনি নিজেও নিয়ে যায় নাই এই দলিল বস্তু দ্রব্য, এবং কারোর দিয়েও তিনি পাঠান নাই। তখন কি আদালত এই কার্যক্রম হাত গুটা বসে থাকবে? হাত গুটা বসে থাকার সুযোগ আছে? কখনোই নেই। তখন আদালত পরবর্তী কি করছে, তল্লাশি পরোয়ানা প্রেরণ করছে। কত ধারায় করছে? 96 ধারায় করছে। এখন আপনি তল্লাশি পরোয়ানা পেয়ে গেলেন। এই তল্লাশি পরোয়ানা নিয়ে দলিল বস্তু দ্রব্য কিভাবে উদ্ধার করবেন, এই 102 এবং 103 ধারার পদ্ধতি অনুসরণ করবেন। তল্লাশি দেন 96 তল্লাশি ধারাবাহিক বুঝাই ভাই। 96 তল্লাশি পরোয়ানা আপনার কাছে আছে, আপনি কেন গেলেন একজনের বাসায় দলিলপত্র, ওই বাড়িটা আটকানো, কত 102-তে বলছে না, ওই বাড়ির ব্যক্তির কাছ থেকে কি করলেন, আপনি অনুমতি নিলেন। অনুমতি নিয়ে যদি সে অনুমতি না নেয় 48 ধারার বিধান অনুসরণ করে তার গৃহের দরজা ভাঙিয়ে আপনি প্রবেশ করলেন। ওখানে 49 কেন প্রয়োগ করে নাই, 50 কেন প্রয়োগ করে নাই? কারণ ওটা ব্যক্তি না যে আপনি তাকে গ্রেপ্তার করবেন, তারপরে তাকে প্রয়োজনে অধিক নিয়ন্ত্রণ করা লাগবে না। ওটা বস্তু আর দ্রব্য, ওটা তো স্বাভাবিক জিনিস, ওটা তো নড়াচড়া করতেছে না, তাই না? এই জন্য এখানে এই 48-এর পরে 49 আর 50 ব্যবহার করা হয় নাই। তাহলে 96 দ্বারা আপনি কি কি কারণে তল্লাশি পরোয়ানা পালেন, এখন বুঝতে পারছেন তল্লাশি পরোয়ানা আপনাকে কেন দেওয়া হলো। তল্লাশি পরোয়ানা আপনাকে সুন্দরভাবে ডাকা হয়েছিল, তলব করছিল এই 94 এবং 95 দ্বারা ওই বস্তু দ্রব্য আপনি নিয়ে আসেন, চিঠিপত্র পার্সেল অমুক জায়গায় উপস্থাপন করেন অথবা দেখান। কিন্তু আপনারা যখন সমস্ত কথাই বাইলট করে ফেলাইছেন, এগুলো মান্য করে নাই, আদালত তখন তল্লাশি পরোয়ানা ইস্যু করছে। কি পরোয়ানা? তল্লাশি পরোয়ানা ইস্যু করছে। এখন আসেন 97 দ্বারা তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। তল্লাশি পরোয়ানা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আদালত যে তল্লাশি পরোয়ানা দেশে, তল্লাশি পরোয়ানা দেশে দলিল উদ্ধার করার জন্য, আপনি দলিল উদ্ধার করেন, পাশে যদি একটা বাড়ি অসামাজিক কোনো কিছু দেখেন, বড় ধরনের কিছু দেখেন, ওইটা আপনার আনা লাগবে না, কারণ ওই তল্লাশি পরোয়ানা আপনার দেয় নাই। তাহলে পরোয়ানা আপনাকে দেওয়ার পরেও আপনাকে নিয়ন্ত্রণ করছে। যদি এক ঘরে তল্লাশি করতে বলে যে পাকা ঘরে তল্লাশি করবেন, আপনি পাকা ঘরেই করবেন, কাঁচা ঘরে গোলাবারুদ থাক আপনার দেওয়ার দরকার নেই। আপনি যে তল্লাশি পরোয়ানা নিয়েছেন পাকা ঘর তল্লাশি করার জন্য, অতএব তল্লাশি পরোয়ানা আপনার যে বস্তু দ্রব্যের জন্য দেবে, আপনি ওইটার জন্য তল্লাশি করবেন, অন্যটার জন্য তল্লাশি পরোয়ানা করা যাবে না। আপনার আমার মধ্যে সীমাবদ্ধতা আছে। তাহলে এই পরোয়ানা, তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ করছে 97 দ্বারা নিয়ন্ত্রণ করছে। যেমন গ্রেপ্তারের ক্ষেত্রে 50 দ্বারা আপনাকে নিয়ন্ত্রণ করছিল, গ্রেপ্তার করার সময় প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করবেন না, ঠিক এই 97 দ্বারায় তল্লাশির ক্ষেত্রেও আপনাকে নিয়ন্ত্রণ করা হয়েছে যে আপনি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বস্তু বা দলিল ছাড়া যেটার জন্য আপনাকে পাঠানো হয়েছে আপনি ওইটাই করবেন, ওর ব্যত্যয় যেন না ঘটে। ব্যত্যয় যদি ঘটেন, করে ফেলেন, আপনিও কিন্তু শাস্তির আওতায় চলে আসবেন। এখন আসেন 98 দ্বারা যে বাড়িতে চুরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল স্টাম্প বিক্রয়, প্রদর্শন বা গুদামজাত করে রাখা হবে, এই সংবাদ যদি আদালত জানতে পারে। এই যে আদালত জানে কেন, আদালতের কান টান আছে নাকি? এরকম কিন্তু আমি যখন প্রথম পড়তাম আমার একটা ধারণা ছিল। প্রশ্ন আপনার হতে পারে যে আদালত জানতে পারে কেমন, যদি কোথাও চুরাই মাল, জাল দলিল, নকল সিম, নকল স্টাম্প আছে, তখন তো আমি জানতাম আদালত মানে বিল্ডিং, আদালত মানে একটা দেওয়ালা একটা ঘর। তখন তোমার এটা প্রশ্ন আসা স্বাভাবিক ব্যাপার যে তাহলে আদালত জানে কেমন, এটা একটা অদ্ভুত প্রশ্ন। কিন্তু আদালতের জজ ম্যাজিস্ট্রেট মানুষের কার্যক্রম, মানে সরকারের নিকট যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, তাহলে এটা কিরা জানাইছে? নকল সিল, নকল স্টাম্প, চুরাই মাল, জাল দলিল প্রস্তুত করা, বিক্রয় করা, প্রদর্শন করা, গুদামজাত করার জন্য রেখে দিয়েছে। তাহলে এটা কি সংবাদ আছে না? এটা কিভাবে জানলো বলেন তো দেই? এটা কিভাবে জানে বা জানলাম কিভাবে? এরকম একটা দ্বারা আমরা পড়ে আইছি, কিন্তু যাকে জানেন কেউ বলতে পারেন? বলেন তো দেই। সমস্যা নাই, না বলতে পারে সমস্যা নাই, বুঝতে পারেন। দেখেন মজাদার জিনিস, আপনারা জানেন ফৌজদারি কার্যবিধান 45 যারা পড়ছিলেন,
ফৌজদারি কার্যবিধির 45 কি, গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি অপরাধ সম্পর্কে সংবাদ দেবে। এই যে আপনি নকল সিল, নকল স্টাম্প, জাল দলিল প্রদর্শন, বিক্রয়, গুদামজাত করেন, তাহলে আপনার এলাকায় কি মানুষজন সব শেষ হয়ে গেছে? গ্রাম প্রধান নাই, হিসাব রক্ষক, জমির মালিক নাই। এই যে আপনি খারাপ কার্যক্রমগুলো করেন, এই সংবাদটা কি ওরা আদালতকে জানাবে। কাকে জানাবে? আদালত এবং পুলিশ অফিসার। এই কথা পড়ছিলাম কি পড়ছিলাম না? 44 না 45? 45 ওটার কথা বলতেছো। আচ্ছা, ওটার ব্যাখ্যা দেবেন যে ওইখানে আসলে 36টা অপরাধের কথা, ওইটা আপনার বাধ্য না, ওইটা আপনার বাধ্য না। কয়জন? 43 এবং 44 আপনাদের বাদ দিয়ে আইছে। হ্যাঁ, 43 এবং 44 বাদ। আর দাঁড়ান, আপনি ওই করেন, আমি বুঝেছি, বুঝে দিচ্ছি আপনার। ওইখানে 45 দ্বারা বলা আছে গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি অপরাধ সম্পর্কে সংবাদ দিতে বাধ্য। তাহলে আপনি কি অপরাধ করছেন? জাল সিল, নকল দলিল, চুরাই মাল কাছে রাখছেন, তাহলে আপনি যে বাড়িতে চুরাই মাল রাখতেছেন একের পর এক, তাহলে আমি সংবাদ দেবো না? আমি তো গ্রামের প্রধান, আমি হিসাব রক্ষক, আমি জমির মালিক, আপনি আমার জমির পার রাখেন বর্গা চাষ করার জন্য। ঠিক আছে? তাহলে ওই যে আপনি, আমি কেন বললাম এই কথাটা? আদালত যে জানতে পারে। আদালত কিভাবে জানছে? জানাইছে কিনা? আপনি জানাইছেন বা আমি জানাইছি। ঠিক আছে? তাহলে সাইলেন্ট করে দেন স্যার। ইনশাল্লাহ বুঝতে পারবেন, না বুঝলে বলবেন। শতভাগ বোঝানোর ক্ষমতা আল্লাহ পাক না দিলেও 90% আছে। ঠিক আছে? আর 44 ধারার ব্যাখ্যা, ওটা 36টা অপরাধ আছে। বেআইনি সমাবেশ শুরু করে ওই জাল দলিল, নকল সিল, নকল স্টাম্প, কিন্তু ওটাই বাধ্য না, ওইটা বাধ্য না। 42-এ বাধ্য হলে উপস্থিত থাকে আপনি সহযোগিতা করবেন। আমি গ্রেপ্তার করতে গেছি, সেই রেল কলকারখানা যখন ধ্বংসের হাত থেকে রক্ষা চাইছি, আজিজ স্যার আপনি আমার হেল্প করেন, তখন আপনি আমার ঘটনাস্থলে উপস্থিত থেকে উপকার করবেন, সহযোগিতা করবেন। আর 45 হলে কি, আপনি টেলিফোনে বা মেসেজ দিয়ে বা অন্য কোনো লোকের মারফতে সংবাদ দিয়ে সহযোগিতা করবেন। কাকে কাকে করবেন? পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে। তাহলে ম্যাজিস্ট্রেটকে যখনই করেন, ওইটা আদালত। তাহলে 98 দ্বারা কি বলছে? যে বাড়িতে চোরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল স্টাম্প বিক্রয়, প্রদর্শন বা গুদামজাত করা হবে, এইটা যখন আদালত জানতে পারবে, তা উদ্ধার করার জন্য তিনি যে পত্র ইস্যু করবেন, আদালত যে পত্র ইস্যু করবে, তাকে তল্লাশি পরোয়ানা বলে। ঠিক আছে? আর একটা একটা করে বোঝেন। তারপরে যে তল্লাশি পরোয়ানার সংজ্ঞাটা চাচ্ছেন মনে মনে, সবই দেবো। তল্লাশি পরোয়ানার কারণ, প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, এ প্রশ্নগুলো পাবেন। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেবো, কিন্তু আগে আপনাকে বোঝা লাগবে। আমি বলছি বুঝে পড়া লাগবে। মুখস্থ করে পড়লে আপনি লিখতে পারবেন না, আর বুঝে পড়লে আপনি বহুত দিন পারবেন এবং অন্যকে বোঝাতে পারবেন, সক্ষম হবেন। এরপর আসেন 99 ক। 99 ক, কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করা হয়। কতিপয় প্রকাশনা কি জানেন? তসলিমা নাসরিনের বই ছিল। খেয়াল করেন, তসলিমা নাসরিনের বই কিন্তু প্রেস করা নিষেধ। এবং বাংলাদেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং আমাদের স্পিকার এবং প্রধান বিচারপতির বিরুদ্ধে আপনি উল্টাপাল্টা লেখা শুরু করলেন। ঠিক আছে? এই এই কার্যক্রম করলে তখন এই কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত করা, এবং ওইখানে যে এই এই কথাগুলো লেখালেখি হয় ওই বিজি প্রেসে, তখন কি আদালত যা জানতে পারে, তখন ওখানে তল্লাশি কার্যক্রম চালাবেন। তখন যে পত্র ইস্যু করে দেবে, এটা সাব ইন্সপেক্টর করবেন। সাব ইন্সপেক্টর থেকে তদন্ত লোক এই তল্লাশি কার্যক্রম, আপনাদের অত জানার দরকার নেই, কারণ টেনশন নেবেন না, ওটা এমসিকিউ না যে আপনারা আসি দেবেন না। তাহলে প্রকাশনা বাজেয়াপ্ত কি মনে রাখবেন? তসলিমা নাসরিন মনে রাখবেন। তসলিমা নাসরিনের বই আপনি যদি বিজি প্রেসের মালিক হন, ছাপাতে পারেন না। এবং যেমন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং প্রধান বিচারপতির বিরুদ্ধে আপনি উল্টাপাল্টা এবং রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ হয় এরকম কিছু ছাপাতে পারেন না। আপনি আপনি যে অশ্লীল ছবি, অনৈতিক ছবি প্রেস করতে পারেন না, যা আমাদের আইনি বহির্ভূত কাজ। যখন আপনি এই কাজগুলো করবেন, আদালত জানতে পারবে, তখন দেখবেন যে তল্লাশি পরোয়ানা ইস্যু করছে। আসলে দেখেন ওখানে সত্য এই ঘটনা আছে কিনা, যদি সত্য হয় তাহলে আপনি করবেন। এরপরে ওই বিজি প্রেস বন্ধ করে দেওয়া হয়। এরপরে আসে 100 ধারা। 100 ধারায় কি বলছে? 100 ধারা বলছে বেআইনিভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশি। আপনারা জানেন, কোনো ব্যক্তিকে আটক করে রাখা, আটক কি শুধু ঘরের মধ্যে করে? আটক কিন্তু ঘরের ভিতরে করে না। আমি আপনাদের দণ্ডবিধি আইনে নিয়ে যাব। দণ্ডবিধি আইনে আছে অবৈধ অবরোধ। অবৈধ অবরোধ আছে কত ধারা, কেউ বলতে পারবেন? দরকার নেই। 339 হলো অবৈধ বাধা, 340 হলো অবৈধ অবরোধ, 341 অবৈধ বাধা দানের শাস্তি, 342 হচ্ছে 24 ঘন্টার বেশি সময় যদি অবরোধ করে রাখে তার শাস্তি, 343 হলো 5 বা ততোধিক দিবসের জন্য, 344 হলো 10 বা ততোধিক কিয়ামত পর্যন্ত যদি অবরোধ করে রাখে। এখন আসেন, এটা তো আমার আপনার ক্ষেত্রে চাকরি করি, চাকরি ছাড়াও যদি আপনার বেসরকারি লোক আপনাকে আমাকে আটক করে রাখে, কোন জায়গা? কোনো গৃহের মধ্যে, কোনো বাড়ির মধ্যে, কোনো ওয়ার্ডের মধ্যে, আপনার গ্রামের বাইরে যেতে দেয় না।
আপনার নির্দিষ্ট গ্রাম আপনার কটন করে রাখছে, তার মানে কি বলো কই আমরা তো আটকাই নাই, কিন্তু আপনি গ্রামের বাইরে যাতে যান তখন আপনাকে পাকড়াও করে ফেলাবে, এর বাইরে গেলে আপনার হুমকি দুমকি দেয়, আছে না এরকম? এবং আপনার ইউনিয়নের বাইরে যাতে যাচ্ছে না, পাশে হলো আপনার উপজেলা লোকের সাথে যাওয়াই লাগে নিয়মিত, কিন্তু উপজেলা গেলে মারবে ধরবে, আপনাকে সংরক্ষিত করে রাখবে, তাহলে কি করে রাখছে? আটক করে রাখছে বেআইনি ভাবে। আপনি কিভাবে আটক আছেন বা অবরোধ আছেন, মনে রাখবেন আটক বা অপরাধ যখন আসেন, এই কথা যখন আদালত জানতে পারে, তখন আপনাকে উদ্ধার করার জন্য আদালত যে পত্র ইস্যু করে তাকেই তল্লাশি পরোয়ানা বলে। ঠিক আছে? তাহলে এই যে তল্লাশি পরোয়ানা, তাহলে সম্মুখের ধারণা হলো কোনো ব্যক্তিকেও যখন অবরোধ করে রাখে, এটা কিন্তু ঘরের ভিতর রাখে না, ঘরের ভিতরে রাখতে পারে, তার ওয়াশরুমও রাখতে পারে, এবং তিনি একটা বাড়ির মধ্যেও রাখতে পারে, তার গ্রামের মধ্যে পাড়ার মধ্যেও রাখতে পারে, পাড়ার বাইরে যেতে দেবে না। অন্য পাড়ার লোকজন শক্তিশালী, আমরা দুর্বল, রাখতেই পারে। আদালত যখন জানতে পারবে তখন আপনাকে উদ্ধার করা হবে। ঠিক আছে? এইভাবে যখন আপনি বুঝে পড়বেন তখন আপনার জন্য সহজ। মানুষ এই বছরের পর বছর অনলাইন কেন পড়ে? তার কি এই বাংলা পড়া বোঝে না? এই অনলাইন পড়ালে, আইন পড়ালে আপনি যত শুনবেন তত আপনার মনে থাকবে, যত আলোচনা করবেন তত আপনার গৌরব বাড়বে। ঠিক আছে? আর যখন লিখে দেবেন মূল প্যাটার্ন অনুসারে, দেখবেন সেই লেখাটার সৌন্দর্য ধীরে ধীরে বাইরে গেলে আপনার রেজাল্ট 50 বা 100-র ভিতর থাকবে। আপনারা যেভাবে লেখা জমা দিচ্ছেন, যদি 100-র নিচে বাইরে যাবে তার জন্য আমি বকশিস দেবো, কারণ পরাজয়ের বকশিস কেন যাবে? যাওয়ার সুযোগ নেই। ঠিক আছে? আমি জরিমানা, আমার কাছে যা দেবেন আমি জরিমানা সাধ্যের মধ্যে দিয়ে দেবো, কারণ এখানে আপনারা আছেন আজিজ স্যার, যারা লেখা জমা দিয়েছেন, শহীদুল স্যার, জাহিদ স্যার, রাকিব স্যার, আজিজ স্যার, লোকপান স্যার আছে, হ্যাঁ, পাপন স্যার ডাউনা পাই নাই, যাক জমা দেবেন। এবং আজকে আরেকজন মাদারীপুরতে ফোন করছিল, যখন তার তফসিল ঘোষণা করে দিয়েছি তখন আর আসেনি, আর দুটো দ্বারা পড়ব, আর দুটো দ্বারা পড়ার পরেই শেষ। 102 আবদ্ধ স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তির তল্লাশি করতে দেবেন। 102 কি বলছে? আবদ্ধ স্থান, যে স্থানে আবদ্ধ আছে সেই স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তি তল্লাশি করার জন্য সুযোগ সুবিধা দেবেন। বাংলা পড়া এরকম করে পড়বেন না। এক, আপনি যে তল্লাশি পরোয়ানা নিয়ে গেছেন, খেয়াল করেন, সবাই কিন্তু সাব ইন্সপেক্টর নিরস্ত্র মনে করবেন, নিজেরা ছোট করবেন না। নিজে যদি ছোট করেন নিজে হারিয়ে যাবেন। মনে করেন তল্লাশি পরোয়ানা আপনার হাতে, আপনি এখন তল্লাশি করতে গেছেন, পড়াটা সহজ মনে হবে। এই যে তল্লাশি পরোয়ানা আপনি এটা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে ভাই কাকা, আপনি তো দায়িত্ব আছেন আমার এখানে তল্লাশি করবো, এই যে আমার এখানে কাগজ নিয়ে আসি তল্লাশি করবো, তখন উনি আপনার অনুমতি দেবে, সুযোগ সুবিধা দেবে। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ করলেন। এখন সুযোগ সুবিধা দিল না, তখন আপনি কি করেন? 2 নম্বরে 48 ধারার ভিতরে দরজা ভাঙিয়ে লাগায়। তাহলে 1 নম্বরে আলহামদুলিল্লাহ সালাম কালাম বিনিময় করছেন, সুন্দর করে দিলে পরে তল্লাশি করে ফেললেন, ঝামেলা শেষ। 2 নম্বরে কি করছে? উনি দেন 1 নম্বরে কার্যক্রম উনি মানবে না, যে আমি দেবো না। তখন আপনি কি করবেন? ওর দরজা ভাঙিয়ে 48 ধারার বিধান অনুসরণ করে আপনি তল্লাশি কার্যক্রম করবেন। ঠিক আছে? এরপরে কি করবেন? এরপরে আপনি যেখানে তল্লাশি কার্যক্রম করতে গেছেন ওই স্থানে একজন ব্যক্তি দাঁড়া রয়েছে, কোনো ব্যক্তি থাকতে পারে না? এখন ওর সন্দেহ হয় যে ওর শরীরের মধ্যে ওটা লুকায় আছে। দেখেন এটা এত বই পড়তে হয় না, বই পড়বেন, নতুন নতুন আমার কাছে শুনবেন, বই লাইন বাই লাইন পড়লে আপনি বেশি সময় পড়তে পারবেন না। ঠিক আছে? আর মুখস্থ করার জিনিস না। তাহলে যে ব্যক্তিরা দাঁড়া রয়েছে, আপনি একজন পুলিশ অফিসার, আপনি সাব ইন্সপেক্টর, এএসআই, আপনি সন্দেহ করলেন যে ওই ব্যক্তির দেহের ভিতরে লুকায় রাখতে পারে, তখন ওই ব্যক্তির দেহটা আপনি তল্লাশি করবেন। এই দেহ তল্লাশির বিষয় 103 ধারায় বলবো। এখন আসেন 3 ধারায়। 103 ধারায় কি বলছে? সাক্ষীর উপস্থিতি তল্লাশি চালাতে হবে, সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করবেন। আপনি যেখানে তল্লাশি করতে যাবেন সেখানে অবশ্যই 2 বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করবেন। এই প্রশ্নগুলো অনেক সময় দেখবেন আপনাদের যখন লেখাবো, আমরা প্রথমে যখন আমার গুরু ছিল না, গুরু ছাড়া লিখতাম, তখন 1 2 3 করে লিখতাম, চরম ভুল। আর চরম অতখানিক লেখার জন্য আমার আপনার সময় দেয় নাই। ঠিক আছে? এই শেখানোর জন্য আপনাদের সাথে আমার এই আয়োজন। কিন্তু পড়বেন এরকম ধারাবাহিকভাবে। প্রথমে কি সাক্ষী ডাকলেন, সাক্ষী ডাকার পরে কি 2 কথায় শেষ। দেখেন লাইন আছে কয়টা? 1 2 3 4 5টা। এই 5টা লাইন লিখতে গেলে একটা খাতার প্রায় অর্ধেকের বেশি চলে যায়। তাহলে আপনি কি করেন? সাক্ষীদের উপস্থিত যখন যেখানে আপনি তল্লাশি করতে যাবেন ওখানে 2 জন সাক্ষী তলব করবেন, ঝামেলা শেষ। 2 নম্বর কি? সাক্ষীদের উপস্থিত তল্লাশি কার্যক্রম করবেন, 2 নম্বর কলাম শেষ। 103-এর 2 নম্বর কলাম শেষ। তারপরে তল্লাশিকৃত স্থানে দখলদার ব্যক্তি, যিনি দখলদার মালিক, তার পক্ষে অন্য কোনো ব্যক্তি বা তাকে হাজির বা উপস্থিত রাখবেন এবং তার 1 কপি দেবেন। এবং এবার আসেন 4 ধারায়। এবার আসেন 103-এর 4। এগুলো আপনার পড়া না, মানে আমি যা বুঝাচ্ছি। 103-এর 4 কি বলেন জানেন? ওই যে আপনি 102 একজন লোকের বডি তল্লাশি করছিলেন, মনে আছে?
102-3 আপনি একজনের বডি তল্লাশি করছিলেন। এখন 103-4 এসে বলতেছে আপনি যার বডি যা তল্লাশি করলেন তার শরীরে যদি কোনো কিছু পান তাহলে একটা জব্দ তালিকা করবেন, আর যদি কিছু নাও পান তাহলে শূন্য একটা জব্দ তালিকা করবেন, কারণ আপনি তার দেহে হাত দিয়েছিলেন, তার কাছে চেক করছেন। এই কথাটুকু বলছে, ঠিক আছে? এই কথাটা আপনি পড়লে ভালো করে বুঝবেন এখন বললে। এরপরে আসেন 105 ধারায় কি বলছে, এই তল্লাশি কাজে যদি সাহায্য সহযোগিতা না করে তখন আপনার কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এই যে 187 ধারা শাস্তি,